নমস্কার। রাজ্য বাজেট ঘোষণা হয়েছে গতকাল, সে তো আপনারা জানেনই। চারদিকে হুলস্থুল, গদি মিডিয়া, খবরের কাগজ, সেসব নিয়ে নিশ্চয়ই খুব গুরুগম্ভীর আলোচনা হয়ে গেছে। আমি শুনিনি, তো ওদের যতদূর দৌড় তারা সেই আলোচনা নিশ্চয়ই করেছেন। তো কি আছে সেটা তাতে আমি পরে ঢুকবো, কিন্তু আজকে আমার বিষয় হচ্ছে যে এই বাজেট ঘোষণা করার পর আমি একটু ঘেঁটে গেছি ডান বাম প্রসঙ্গে। তো এই কেন ঘেঁটে গেছি এইটা নিয়েই আজকে একটু ছোট্ট করে আলোচনাটা করে নিতে হবে। তো কেন ঘেঁটে গেছি না, বাম এবং ডান চেনার তো কিছু উপায় আছে। কেউ যদি বলে বুক বাজিয়ে আমি হলাম বাম বলে লাফালাফি করে, তাহলে সে বাম হয়ে যায় না। আবার কেউ যদি ল্যাজ উঁচিয়ে বলে আমি দক্ষিণপন্থী, তার মানে সে দক্ষিণপন্থী হয়ে যায় না। তো নামে কিছু এসে যায় না, শেক্সপিয়ার যেমন বলেছিলেন। সাধারণ উদাহরণই আছে, এই যে ধরুন হিটলারের পার্টি, তার নামের মধ্যেই ছিল সোশ্যালিস্ট পার্টি, নাৎসি পার্টির মধ্যে। তো তারা যতই সোশ্যালিস্ট, আমি সোশ্যালিস্ট বলে লাফাক, তারা কি আর বামপন্থী হয়ে যায়? যায় না। উল্টো দিকে ধরুন ইউরোপ জুড়ে আছে গ্রিন পার্টি, তো তারা কখনো বলে না আমরা বামপন্থী, কিন্তু সবাই জানে তারা একটু বাম দিক ঘেঁষা। তো এই নাম দিয়ে কিছু বোঝা যায় না, পতাকার রং দিয়ে কিছু বোঝা যায় না। রং দিয়ে যদি বোঝা যেত তাহলে দোলের সময় যারা ধরুন লাল রং মেখে লাফালাফি করছে তাদেরকেই বামপন্থী বলা হতো, আর যারা সবুজ রং মেখে লাফালাফি করছে তাদেরকে বলা হতো দক্ষিণপন্থী। এই গ্রিন পার্টির কথা বললাম, তাদের নামই তো গ্রিন। এবার গ্রিন কি করে বাম দিক ঘেঁষা হয় সেটা আমাদের জানা নেই। তো এই পতাকার রং দিয়ে কিছু বোঝা যায় না। আমেরিকাতেই ধরুন রিপাবলিকান পার্টি, ট্রাম্প যে পার্টির গর্বিত প্রেসিডেন্ট, সেই পার্টির পতাকার রং লাল। উল্টো দিকে ডেমোক্রেটিক যে পার্টি আছে তারা একটু বাম দিক ঘেঁষা, বাম মধ্য ঘেঁষা, আবার অনেকে একটুখানি দক্ষিণপন্থী আছে, সব মিলে একটা ঘাঁটা ব্যাপার, কিন্তু তাদের পতাকার রং লাল। এইবার যদি আপনি ট্রাম্পকে বলেন ওখানে খুব বড় বামপন্থী, আর ডেমোক্রেটিক পার্টিকে বলেন তৃণমূল, তো ওরকম ওই হিসেবে ব্যাপারটা চলবে না। ফলে পতাকার রং দিয়ে কিছু বোঝা যায় না, নাম দিয়ে কিছু বোঝা যায় না। আর এ তোর গরু নয় যে আপনি লেজ তুলে এঁড়ে না বক না দেখে নেবেন, ফলে বুঝবেন কি করে? তো সারা পৃথিবীতে এর জন্য কিছু মাপকাঠি আছে। তো মাপকাঠিগুলো খুব যে একদম নিখুঁত অঙ্কের মতো মাপকাঠি তা না, কিন্তু তারপরেও মোটামুটিভাবে সর্বজন গ্রাহ্য। তো সেগুলো কি? যে বামপন্থীরা সাধারণভাবে জনকল্যাণমূলক প্রকল্পে টাকা ঢালার পক্ষে, আর দক্ষিণপন্থীরা ঠিক উল্টো দিকে, জনকল্যাণ নয়, লোকের পিছনে টাকা নয়, শিল্পপতিদের উৎসাহ দান করার জন্য টাকা ঢালার পক্ষে। তো এর ভালো খারাপের মধ্যে আমি যাচ্ছি না, এগুলো হচ্ছে চিহ্ন। তো বামপন্থীদের কথাই যদি ধরেন, ইউরোপে বা এখনও আমেরিকায় সামাজিক নিরাপত্তা বলে একটা জিনিস চালু হয়েছে, যে একটা লোক যদি চাকরি বাকরি না থাকে তাহলে না খেয়ে মরবে না, সে পেনশন পাবে। আমেরিকায় আছে সোশ্যাল সিকিউরিটি, এবং ইউরোপের সমতুল্য কিছু জিনিসপত্র আছে। তো এইটা যে চালু হয়েছিল, এইটাই কিন্তু চালু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েতের প্রভাবে। তো এখন আর সোভিয়েত নেই, সে তো কতদিন আগেই লাটে উঠে গেছে। কিন্তু সোশ্যাল ডেমোক্র্যাট যারা আছেন গোটা ইউরোপ জুড়ে, তারা কিন্তু এখনও ঘরানাটা বজায় রেখেছেন। তো আমেরিকাতেই ধরুন একজন মধ্য দক্ষিণী বলবো, বার্নি স্যান্ডার্স আছেন, তাকে সোশ্যাল ডেমোক্র্যাট বলে খুব গালাগাল দেওয়া হয়। তো যদিও তিনি নিজের কোনো পার্টি খোলেননি, তো তিনি যারা দাবি করেন সেটা হলো স্বাস্থ্য, শিক্ষা এগুলোকে অবৈতনিক করে দিতে হবে, ভর্তুকি দিতে হবে মানুষের জন্য। তো এ তো গেল আমেরিকার কথা। পশ্চিমবঙ্গেও ধরুন বামপন্থী সরকার তো প্রথম নিরঙ্কুশ ক্ষমতায় আসছে 1977 সালে, তার আগে এসেছিল দুবার, সেগুলো কিন্তু জোট সরকার ছিল। তো 77 সালে নিরঙ্কুশ ক্ষমতায় এসে বামফ্রন্ট সরকার বলেছিল রিলিফের কথা। তো রিলিফটা কি? মানুষকে যথাসম্ভব ছাড় দিতে হবে, তার মধ্যে শিক্ষা তারা অবৈতনিক করে দিয়েছিল, বেকার ভাতা চালু করেছিল। তো এইটা একটা ঘরানা। আবারও আমি ভালো মন্দের মধ্যে যাচ্ছি না, কিন্তু এইটা একটা চিন্তাভাবনার ঘরানা। তো এর উল্টো দিকে আছেন দক্ষিণপন্থীরা। তারা এই যে সারা পৃথিবী জুড়ে এই যে ভর্তুকি, মানুষের জন্য সাহায্য দান বললাম, এগুলোকে সম্পূর্ণ বাজে খরচা বলে মনে করেন। তো তাদের ব্যাপারটা কি? তারা সরকারি প্রকল্পে ছাটকাট করেন এবং বলেন যে সরকারি প্রকল্প বা পরিষেবা এগুলো দেওয়া সরকারের কাজ নয়, সরকারের কাজ হচ্ছে পরিকাঠামো তৈরি করা। তো পরিকাঠামো তৈরির একটা অংশ হচ্ছে তারা শিল্পপতিদের নানা ছাড় দেন। তো যুক্তিটা খুব সোজা, শিল্পপতিরা যখন শিল্প করবেন নানা ছাড় পেই করবেন, উৎসাহ পাবেন, ভর্তুকি পাবেন, জমি পাবেন, বিদ্যুৎ পাবেন, সমস্ত কিছু প্রায় বিনামূল্যে বা প্রচুর ভর্তুকি দিয়ে পাবেন। এতে লাভটা কী হবে? তাদের তো মুনাফা হবেই, তার সঙ্গে নাকি কর্মসংস্থানও হবে। তো কর্মসংস্থান যদি হয় তাহলে লোকের হাতে পয়সা হবে।
এবার পয়সা হলে যে লোকের হাতে যদি পয়সা হয় তাহলে একটা প্রচুর চাহিদা তৈরি হবে, চাহিদার একটা বাজার তৈরি হবে, এবং তখন পরিষেবা দানের জন্য নানা শিল্প তৈরি হবে, সরকারের পরিষেবা দেওয়ার দরকার থাকবে না, লোকে পয়সা দিয়ে কিনবে, সব মিলে একটা বাজার ব্যবস্থার মধ্যে পুরোটা চলবে। তাই সরকারের কাজ আদৌ নয় পরিষেবা দেওয়া বা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বেকার ভাতা এসবের পিছনে পয়সা ঢালা, বরং তারা পয়সাটা দেবেন শিল্পপতিদের পিছনে, তেলা মাথায় তেল ঢালবেন, এবং যদি শিল্পপতিদের পিছনে পয়সা দেন, পরিকাঠামো মানে রাস্তাঘাট যদি বানিয়ে দেন যাতে শিল্পপতিরা দয়া করে এসে শিল্প স্থাপন করতে পারেন, তাহলে বরং কাজের কাজ হবে। তো এই যে ব্যাপারটা, এর উদাহরণও গোটা দুনিয়া জুড়ে দেখতে পাওয়া যায়। তো এর একটা সর্বোত্তম উদাহরণ হলো যে আমাদের মোদি সাহেব, আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী, তিনি গোষ্ঠীকে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি বলে যাদেরকে বলা হয়, তাদেরকে প্রচুর সুযোগ সুবিধা দেন যাতে তারা দেশ জুড়ে শিল্প বিস্তার করে দরকার হলে সরকারি জিনিসগুলোকে নিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে নিজের একটি পয়সাও খরচা না করে শিল্প নামক একটা জিনিস বিস্তার করতে পারেন। একবার যদি করে পেলেন তাহলেই প্রচুর লোক চাকরি পেয়ে যাবে, তাদের তো প্রচুর মুনাফা হবে, কিন্তু সে অন্য কথা। তো এত সুবিধা পেতে পেতে অনেকে গুজরাট ছেড়ে তো বিদেশেও চলে যান টাকা পয়সা মেরে। তো এইটা একটা ঘরানা এখন সারা পৃথিবী জুড়েই চলছে। তো এই ঘরানা মানেই কিন্তু এরকম চরম দক্ষিণপন্থী, মানে মোদি বা চিলিতে ধরুন পিনোসে যখন ছিলেন তখন তিনি সমস্ত রকম সরকারি পরিকাঠামো ভেঙে, মোদির থেকেও আরও দ্রুতগতিতে সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়ে বেসরকারিকরণ করেছিলেন, কিন্তু সে অন্য প্রসঙ্গ। কিন্তু এই দুই ঘরানাই একদম মাত্রাতিরিক্ত কিছু না, মানে দক্ষিণপন্থী মানেই কিন্তু আমাদের মোদিবাবু নন, দক্ষিণপন্থীদের মধ্যে মডারেট অংশ আছেন, আবার বামপন্থী মানেই কিন্তু লেনিন, সোভিয়েত, ফিদেল কাস্ট্রো এসব না, তাদের মধ্যেও নানা রকম ঘরানা আছে। কিন্তু মোদ্দা ব্যাপারটা হলো এই যে লক্ষ্যটা তারা যেরকম কাজ করতে চান তার লক্ষ্য, আমরা ইংরেজিতে যেটাকে ওরিয়েন্টেশন বলি, সেটা মোটের উপর এরকম, তার একটু রকম থাকতে পারে। তো এই দুটো যে ঘরানা বললাম, এদের দুটো গাল ভরা নামও আছে। এই যে ধরুন লোকের হাতে পয়সা দিলে কিভাবে শিল্প বিকাশ হবে, লোকের হাতে পয়সা দিলে কর্মসংস্থান কি করে হবে। তো বামপন্থী ঘরানার লোকেরা বলেন যে লোকে যদি পয়সা পায় তাহলে তাদের হাতে পয়সা আসবে, তারা জিনিসপত্র কিনবে, জিনিসপত্র আসবে কোত্থেকে, জিনিসপত্র আসার জন্য কিছু শিল্প তৈরি হতে হবে, ফলে কিছু বিনিয়োগ হবে, ফলে তার জন্য আরও কর্মসংস্থান হবে, এবং কর্মসংস্থান হলে তাদের হাতে আরও পয়সা আসবে, ফলে পরিষেবা কেনার চাহিদা বাড়বে, ফলে আরও শিল্প আসবে, এইভাবে চক্রাকারে ব্যাপারটা চলতে থাকবে। তো এই পুরোটা শুরু হচ্ছে মানুষের হাতে পয়সা দিয়ে একটা চাহিদা তৈরি করার জায়গা থেকে, সেজন্য গাল ভরা নামটা হচ্ছে ডিম্যান্ড সাইড ইকোনমিক্স। মোটামুটি এটা বামপন্থীদের বক্তব্য। আর উল্টো দিকে আছে সাপ্লাই সাইড ইকোনমিক্স, অর্থাৎ কিনা যোগানের দিক থেকে সেটা কীরকম নয়, আগেই বললাম যে শিল্পপতিদের হাতে পয়সা ঢালার মানে কি। শিল্পপতিদের হাতে পয়সা ঢালার মানে হচ্ছে তারা শিল্প বানাবেন, সস্তায় জিনিসপত্র বানাবেন, নিজেরা প্রফিট করবেন, কিন্তু এই জিনিসপত্র বানাতে গিয়ে কিছু লোককে তো এমপ্লয় করতে হবে, চাকরি বাকরি দিতে হবে, তাদের হাতে কিছু পয়সা আসবে এবং তারা সেই পয়সা দিয়ে জিনিসপত্র কিনবে, ফলে আরও নতুন শিল্প হবে, যেটা একটু আগে বললাম। তো এইটা পুরোটাই শুরু হচ্ছে যোগানটা প্রথমে সুনিশ্চিত করতে হবে, এই জন্য এটাকে বলা হয় সাপ্লাই সাইড ইকোনমিক্স। এটা মোটামুটিভাবে দক্ষিণপন্থীদের একটা চালু পন্থা। এবার যোগান তৈরি করলেই কেন যা কর্মসংস্থান হবে তা দিয়ে কত লোকে কিনবে, এর নানা রকম জটিল হিসেব নিকেশ আছে, তো তার মধ্যে আমি ঢুকবো না। তো এই হচ্ছে মোটামুটি দুটো ঘরানা। তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু ঘেঁটে আছি। তো কেন ঘেঁটে আছি, তার কারণ হচ্ছে যে এইটা মোটামুটি একটা চালু চেনার পদ্ধতি। আগেই বললাম যে তো গরু নয় যে ল্যাজ তুলে দেখে নেবো এড়ে না বক না। তো এই চিহ্নগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কে বামপন্থী ঘরানার, কে বামপন্থী ঘরানার নাম। বেশি কথা বলতে হয় না, একটা কথা বললেই চিনে ফেলা যায় যে ইনি বামপন্থী ঘরানার কথা বলছেন না ইনি দক্ষিণপন্থী ঘরানার কথা বলছেন। ধরুন কেউ যদি বলে যে অমুক জায়গায় প্রচুর টাকা দিয়ে শিল্প আনা হোক, শিল্প আনলেই প্রচুর চাকরি হবে, তো চাকরি হলে তো তারপর দেশ গড়গড়িয়ে উন্নতির পথে চলবে, তো এইটা নির্দোষ কথা। কিন্তু এইটা বললেই আপনি বুঝতে পারবেন যে একটু দক্ষিণপন্থীর দিকে ঝুঁকে আছেন, একদম আমাদের মোদিবাবুর মতো না, একটু ডান দিকে ঘেঁষে আছেন। উল্টো দিকে কেউ যদি বলেন যে না, মানুষের হাতে পয়সাটা আগে আসা প্রয়োজন, পয়সা এলে তারপর শিল্প টিল্প হবে, তো তিনিও খুব সরাসরি কিছু বললেন না, কিন্তু খুব পরিষ্কার করে তিনি একটু বাম দিকে ঘেঁষে আছেন। এবার এর দুটোরই চরম দিক আছে, কিন্তু তার মধ্যে আমি ঢুকছি না। তো এই যে চিহ্নগুলো আছে, পতাকায় তো চিহ্ন নেই, আগেই বললাম, পতাকায় চিহ্ন নেই, নামেও নেই।
তো এই যে চিহ্নগুলো আছে, কোনো অদ্ভুত কারণে আমরা দেখছি যে পশ্চিমবাংলার সীমান্তে কি জলবায়ু আছে আমি জানি না, এই চিহ্নগুলো ভেঙে পড়ে। এই চিহ্নগুলোকে আর দেখতে পাওয়া যায় না। সেই ফিজিক্সে একটা কথা আছে, সিঙ্গুলারিটি। সমস্ত ফিজিক্সের নিয়মকানুন একটা জায়গায় ব্ল্যাক হোলের ভিতরে হোক বা বিগ ব্যাংয়ের মুহূর্তে হোক, মুহূর্তে কথাটা আসবে কিনা জানি না, সে সমস্ত কিছু ভেঙে পড়ে, তো ওইটাকে বলা হয় সিঙ্গুলারিটি। তো এইখানে পশ্চিমবঙ্গের সীমান্তে কি জল হাওয়া আছে, ব্ল্যাক হোল আছে কিনা আমি জানি না, আমি দেখি যে এই পুরো চিন্তা ভাবনাগুলো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, পুরো উল্টে গেছে। তো বাংলা দেখি এক অদ্ভুত জায়গা যেখানে সমস্ত হিসেব নিকেশ, পৃথিবীর হিসেব নিকেশ ওই সিঙ্গুলারিটিতে এসে আটকে গেছে। তো কীরকম যে এখানে বামপন্থীরা যা বলেন তা শুনলে ঠিক মনে হবে যে যেন দক্ষিণপন্থী ঘোরানোর কথা। তো এখানে বামপন্থীরা টাটাকে ডেকে এনে, টাটা বা সমজাতীয় লোকজনকে ডেকে এনে ভর্তুকি দিয়ে শিল্প করার পক্ষে, এবং তারা যে কথাগুলো বলেন যে আমাদের এখানে কর্মসংস্থান নেই, তো কর্মসংস্থান নেই এটা বড় কথা নয়, কর্মসংস্থানের অবস্থা সত্যিই খারাপ, কিন্তু সমাধানের উপায় কি বলেন? আমাদের ছেলেমেয়েরা সব বেঙ্গালুরুতে চলে যাচ্ছে, ওখানে কত বিনিয়োগ হচ্ছে, এখানে কোনো বিনিয়োগ হচ্ছে না। ফলে বিনিয়োগ আনাটা হাতে পায়ে ধরে হোক, ভর্তুকি দিয়ে হোক, বিনিয়োগ আনাটা পক্ষে তারা সওয়াল করেন। এবং কেন করেন? যে পরিষ্কার আগেই যেটা বললাম, এতে কর্মসংস্থান বাড়বে এবং তার ফলে গড়গড়িয়ে উন্নতি হবে। এবং উল্টো দিকে সার্বজনীন ভাতা, এইটাকে তারা দীর্ঘদিন ধরে ভিক্ষা বলে এসেছেন। তো এখন দেখি একটু অন্যরকম কথা বলছেন, কিন্তু প্রথম থেকে লম্বা সময় পর্যন্ত তারা সরাসরি ভিক্ষা বলে এসেছেন। তো ভিক্ষা বলে এসেছেন এবং উল্টো দিকে উচ্চকোটির যে মহার্ঘ ভাতা, সেটাও ভাতা, কিন্তু তার পক্ষে সওয়াল করেছেন। এবং এটাই একবিংশ শতাব্দীতে, তার আগে কিন্তু এই জিনিসটা আমরা দেখিনি। তো বামফ্রন্ট সরকার দীর্ঘদিন ছিল, কিন্তু একবিংশ শতাব্দীতে আসার পর এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তার আগে কিন্তু চিহ্ন দিয়ে চেনা যেত। তো উচ্চকোটির যে মহার্ঘ ভাতা, তা নিয়ে তো একটা মামলা টামলা হলো, সেটার পক্ষে তারা, কিন্তু সাধারণ যে সার্বজনীন ভাতা ভর্তুকি দিয়ে যেটা সরকার দিচ্ছে, এটা তারা বিরোধিতা করেন। ফলে দুটো দিক আছে, শিল্পের পক্ষে তারা, শিল্প ডেকে আনার পক্ষে, দরকার হলে ভর্তুকি দিয়ে হাতে পায়ে ধরে, এবং দুই হচ্ছে তারা সার্বজনীন যে জনকল্যাণমূলক ভাতা তার বিরুদ্ধে। তো এইবার হচ্ছে যে পশ্চিমবঙ্গে আরেকটা শক্তি আছে যারা ক্ষমতায় এখন, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা এখানে মধ্যপন্থী কংগ্রেস ঘরানা শাসক দল। তো তৃণমূলের যে কি আদর্শ বলা খুব কঠিন। তো নেত্রী যিনি আছেন তার আদর্শই তৃণমূলের আদর্শ, বা কোনো আদর্শ নেইও বলা চলে। তো তাতে দক্ষিণপন্থীর লোকজন আছেন, আবার অনেক শুনতে পাই বামপন্থীর লোকজনও আছেন। আদর্শ কি বলা ভারী শক্ত, অনেকটা কংগ্রেস ঘরানা, সেই জন্য বললাম। সব লোক ছাতার মধ্যে আছেন, সবাই চাপাচাপি করছেন এবং করে একটা মধ্যপন্থী জায়গায় এসে উপস্থিত হচ্ছেন। তো এখানে এরা একদিকে আবার মন্দির বানান, কেন বানান আমি জানি না, উল্টো দিকে আবার একটা চারদিকে হিজাব পরা ছবি মুখ্যমন্ত্রীর ছড়িয়ে পড়ে, সত্যি মিথ্যে জানি না, কিন্তু তাকে মমতাজ বেগম বলে ডাকা হয়। অর্থাৎ ওই সব দিক ব্যালেন্স করে একটা মাঝখানে থাকবো, অর্থনীতির ক্ষেত্রেও তাই এরকম একটা শক্তি আমি ধরে নিলাম। এবার তৃণমূলকে অন্যভাবে কেউ আইডেন্টিফাই করতেও পারেন, সেটা পয়েন্ট না, কেউ বলতেই পারেন দক্ষিণপন্থী। তো দক্ষিণপন্থী হোক আর মধ্যপন্থী হোক, আমার পয়েন্টটা একই। কি সেই পয়েন্ট? না, এই যে দলটি আছে, এদের শ্রেণীগতভাবে এদের কিন্তু এই শিল্পায়ন, সাপ্লাই সাইড যে ইকোনমিক্সের কথা বললাম, এর পক্ষে থাকা উচিত। কিন্তু তারা কুখ্যাত হচ্ছে শিল্পপতি দাঁড়ানোর জন্য। এখনও কান পাতলে শুনতে পাবেন যে টাটাকে দাঁড়িয়ে দিল, এবং একই সঙ্গে তারা নাগাড়ে নানা রকম সার্বজনীন ভাতা দিয়ে চলেছে। এবং কেন্দ্র রাজ্য যে সংঘাত, যেটা বামপন্থীদের এজেন্ডা ছিল, এটা এখন তাদেরই লড়াইয়ের বিষয়। এবং কেন্দ্রীয় শিক্ষানীতির কাছে নথি স্বীকার না করায়, যে কেন্দ্রীয় বরাদ্দ যে তিনটে রাজ্যে, তামিলনাড়ু, কেরালা এবং পশ্চিমবঙ্গ, তো সেখানে তো তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, নামটা তো শুনতে পেলেন। এবং এখানে কেন্দ্রীয় 100 দিনের বরাদ্দ দীর্ঘদিন বন্ধ, এবং তাতে কেয়ার না করে তারা ভাতা বাড়িয়েই চলেছে। তো এই বাজেটের কথা দিয়ে শুরু করেছিলাম। এই বাজেটের কি আছে? মহাত্মাশ্রী নামক একটা প্রকল্প হয়েছে, 2000 কোটি টাকা সেখানে বরাদ্দ করা হয়েছে, এবং সেটাতে 100 দিনের কাজের বস্তুত গ্যারান্টি দেওয়া হয়েছে। আর কি হয়েছে? এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে, এবং সঙ্গে হয়েছে যুবসাথী, বেকার ভাতা, বা যুবকরা চাকরি না পেলে কী হবে, তার একটা প্রকল্প, যেটা আবার সেই 77 সালে বামফ্রন্ট সরকারেরও বেকার ভাতা বলে একটা ব্যাপার ছিল, তার সঙ্গে সাযুজ্যপূর্ণ। মাইনে বেড়েছে আশা কর্মীদের,
এবং ডিএও বেড়েছে, সেটা তার সামান্য অংশের লোকজনের, এইগুলো আছে। এর সঙ্গে অর্থনৈতিকভাবে যেটা বাজেটে নেই, তারা আবার বলেন তারা শিল্পায়ন করবেন, অনেকটা শিল্পপতিদের ডেকে আনার পক্ষে, কিন্তু সেটা তো বাজেটে রিফ্লেক্টেড না, বাজেটে প্রতিফলিত না। বাজেটে দেখলে মনে হচ্ছে যে এই যে 100 দিনের কাজের প্রকল্প, জনকল্যাণ ইত্যাদি, এইগুলো একটা মধ্যপন্থী বা ধরুন মধ্য দক্ষিণপন্থী শক্তি যাই বলুন, তো তারা কিন্তু এইগুলো নামিয়ে আনছে। তো ফলে পশ্চিমবঙ্গ এক অদ্ভুত ব্যাপার, যেখানে বামপন্থীরা মূলত দক্ষিণপন্থী এজেন্ডার পক্ষে প্রচার করেই চলেছেন, আর একটা মধ্য দক্ষিণপন্থী শক্তি তারা কিন্তু জনকল্যাণ এবং আপনার জনকল্যাণমূলক প্রকল্পের কথা বলছে, 100 দিনের কাজের কথা বলছে, ভর্তুকিদের কাজের কথা বলছে কি, এবং শিল্প তাড়ানোর জন্য কুখ্যাত, যেগুলো বামপন্থীদের ঘাড়ে চাপত। তো তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস শিল্পপতিদের খুব বিপক্ষে, একেবারেই নয়। মাঝখানে জায়গাটা বজায় রাখে তারা, দরকার হলে শিল্পপতিদের তারাও ডেকে আনবে, কতটা হাতে পায়ে ধরে আমি জানি না। এছাড়াও আরও নানা জিনিসপত্র আছে, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে যেটা বললাম, কিন্তু হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে আওয়াজ তোলা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে শক্তপোক্ত প্রতিবাদ করা, এই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস খুবই নড়মড়ে। এছাড়াও আছে দুর্নীতি, যেটা বহুল প্রচারিত, তো তার মধ্যে কতটা সত্য আমি জানি না, কিন্তু শিক্ষায় দুর্নীতিটা সত্যি সত্যি হয়েছিল, এই নিয়ে কেউ কোনো দ্বিমত হননি। এবং তার সঙ্গে যেটা আছে, যে যদিও কেন্দ্রীয় শিক্ষানীতির এটা বিরুদ্ধতা করছে, কিন্তু একটা সুসংহত শিক্ষানীতি, একটা প্রতিরোধের শিক্ষানীতি, এর দূরদৃষ্টির প্রচণ্ড অভাব। তো এইগুলো আছে, খুব একটু এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই আছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের এজেন্ডায়, তৃণমূলের কাজকর্মে। কিন্তু কথা হচ্ছে বাজেট নিয়ে। বাজেটে তো আর সেসব দেখা যায় না, বাজেটে যেটা দেখা গেল তার হিসেবটা আমি মোটামুটিভাবে তো বললাম, এইটাই হচ্ছে মোটামুটি হিসেব। তো এই ধরনের বাজেটকে সাধারণভাবে যে ওই যে গদি মিডিয়া এখন যাদের বলি, দক্ষিণপন্থী মিডিয়া, তারা বলে থাকে কল্পতরু বাজেট, জনমোহিনী বাজেট, এইসব, যেন সেটা খুব খারাপ জিনিস। জনতার সরকার জনমোহিনী বাজেট করছে, যেন সেটা খুব খারাপ জিনিস। উল্টো দিকে যখনই জনতার হিসেবে কাটছাট করা হয়, তারা সেটাকে বলে সাহসী বাজেট, যেন খুব হিরালাল টাইপের বলিউডি সিনেমার হিরো এসে একটা ভয়ঙ্কর দুর্ধর্ষ কাজ করে দিচ্ছেন, হাতে টিউবওয়েল নিয়ে সীমান্তে মারপিট করছেন, এইসব ব্যাপার। তো এছাড়াও তারা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন, যে এই যে দান খয়রাত করা হচ্ছে, পয়সা আসবে কোত্থেকে। তো এরও একটা উত্তর, যেটা আমি প্রথমে বলিনি, যে বামপন্থী ঘরানায় কিন্তু দেওয়া হয়ে থাকে। তো উত্তরটা খুব সোজা, আবারও ভালো মন্দে আমি যাচ্ছি না, উত্তরটা খুবই সোজা, সেটা হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং করে। তো সেটার মানে কি? সেটার মানে হচ্ছে মোদ্দা কথা ধার নিয়ে। যদি টাকা ছাপানোর ক্ষমতা থাকে, তাহলে টাকা ছাপাতে পারেন, অথবা বন্ডে টাকা নিতে পারেন, বা বিভিন্ন জায়গা থেকে ধার নিতে পারেন। তো ধারটা তো নিলেন, শোধ হবে কী করে, এরও একটা উত্তর আছে। তো এই যে নানা প্রকল্পগুলো চালু করা হচ্ছে, এই প্রকল্পের ফলে লোকে খরচা করবে বেশি, এবার খরচা করলে কর আসবে, নতুন শিল্প আসবে, বাজার তৈরি হলে তাদের কাছ থেকেও কর নেওয়া হবে, এবং ফলে সামগ্রিকভাবে কর এবং শুল্ক আদায়টা বেড়ে যাবে, এবং তার ফলে ধারটা শোধ দিতে কোনো অসুবিধা হবে না। তার ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে হিসেবটা এত সহজ নয়, কঠিন, কারণ টাকা ছাপানোর ক্ষমতা তাদের নেই, আরও নানা সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই আলোচনায় এখানে ঢুকবো না। বস্তুত এই জন্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে আওয়াজ তোলা উচিত। তো এই নিয়ে আওয়াজটা তৃণমূল তুলছে না, কিন্তু একসময় বামপন্থীরা তুলতেন। 78 সালে বোধহয় তারা বেঙ্গল মেমোরান্ডাম পাঠিয়েছিলেন। জ্যোতি বসু আক্ষেপ করেছিলেন একবার, আমার মনে আছে, যে টাকা ছাপানোর তো ক্ষমতা আমাদের নেই, আমাদের ক্ষমতা খুব সীমাবদ্ধ। অশোক মিত্র তার বিরুদ্ধেও লড়ার চেষ্টা করতেন, তার মধ্যেও লড়ার চেষ্টা করতেন, এবং এই দক্ষিণী মিডিয়ার দ্বারা ভীষণভাবে সমালোচিত হতেন। তো আমার ধারণা যে মমতার বাজেট নিয়ে টিভিতে ইতিমধ্যেই এই লাইনে কথা চলছে, কথা শুরু হয়ে গেছে ইত্যাদি প্রভৃতি। তো আমি দেখিনি, হয়তো হয়নি, হয়তো ওরা ভালো হয়ে গেছেন, তাও হতে পারে, কিন্তু এই হচ্ছে ব্যাপার। ফলে সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি। বামপন্থীদের দেখে মনে হয় তারা কিন্তু দক্ষিণপন্থী, আবার দক্ষিণপন্থীদের দেখে মনে হচ্ছে তারা কিন্তু বামপন্থী, অন্তত বাজেট দেখে, যে এটা জয় খিচুড়ি ব্যাপার। তো এইখানে একটা কথাই বলার আছে, যে এইখানে কিন্তু দুই পক্ষকেই ভেবে দেখতে হবে। তো তৃণমূল কংগ্রেস একটা বাজেট করেছে, ভালো করেছে, কিন্তু 100 দিনের প্রকল্প তারা কতদিন নিজের খরচায় চালাবে? পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্র যত টাকা তোলে তার কিছুই যদি ফেরত না আসে, তো একটা রাজ্যের প্রাপ্য বলে ব্যাপার আছে, কতদিন পশ্চিমবঙ্গবাসী স্রেফ ধার করে নিজের ঘাড়ে চলবে? ফলে লজিক্যাল এক্সটেনশনটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে লড়তে হবে, আওয়াজ তুলতে হবে, বিভিন্ন রাজ্যগুলোকে একজোট করে হোক, যা করে হোক আওয়াজটা তুলতে হবে, অন্তত আওয়াজটা তোলা দরকার।
তো এইখানে বাংলার পক্ষে, বাঙালির পক্ষে, জাতিসত্তার উত্থানের পক্ষে আওয়াজটা তোলা এর সঙ্গে সম্পর্কযুক্ত এবং সেটাও খুব ভীষণভাবে জরুরি। তো তৃণমূল কংগ্রেস কিন্তু সেই দিকে এগোচ্ছে বলে মনে হয় না, যদিও এটাই হচ্ছে লজিক্যাল এক্সটেনশন, কিন্তু তারা এগোবে কিনা সেটা তাদের ভাবতে হবে, নইলে কিন্তু এই গাড়ি মাঝ রাস্তায় আটকে যাবে। ঋণং কৃত্তা ঘৃতং পিবেদ করে অনন্তকাল চলে না। এইটা হলো একদিক। আর দুই হচ্ছে বামপন্থীদের দিক। বামপন্থীদের ভাবতে হবে যে তারা একটা দক্ষিণপন্থী এজেন্ডা, সে তৃণমূলের বিরোধিতা করবো বলে দক্ষিণপন্থী এজেন্ডার পিছনে কদিন দৌড়বেন। এটা করতে করতে কিছু লাভ হচ্ছে বলে আমি দেখছি না, ওরা হয়তো ভাবছেন দুর্দর্শ লাভ হচ্ছে, কিন্তু আমি দেখিনি কোনো লাভ হচ্ছে। তো যাই হোক, নিশ্চয়ই তারা ভাববেন বা ভাববেন না, পশ্চিমবঙ্গে যার অবস্থা কেউ কিছু ভাবেন বলে মনে হয় না। কিন্তু আমার ভিডিওটা লম্বা হয়ে গেছে, এইটুকুই বলা হচ্ছিল, বললাম। যারা পছন্দ করলেন তারা অতি অবশ্যই লাইক, শেয়ার ইত্যাদি করবেন, বন্ধুদের পাঠাবেন। আমাদের একটু বাড় বৃদ্ধি তো হওয়া দরকার, তো সেজন্য যতটা পারেন সাহায্য করবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, এইটুকুই। সবাই ভালো থাকবেন। এখন একটু এলোমেলো চলছে, ভবিষ্যতে খুব নিয়মিত করার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে রোজই করতে পারবো বলে মনে হচ্ছে না। যদি হয় তো খুবই ভালো, আর না হলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।